আমাদের জয়েন্ট, আমাদের নার্ভ, আমাদের বোনস বা আমাদের হাড় বলে থাকি, যেটা আমাদের ব্রেনের অসংখ্য ধরনের সমস্যা, আমাদের লাংসের অসংখ্য সমস্যা, আমাদের হার্টের অসংখ্য সমস্যা, এছাড়া আমাদের স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের অসংখ্য সমস্যা, পাশাপাশি আমাদের কোমরের ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, আমাদের বিভিন্ন ছোট ছোট জয়েন্টগুলোর ব্যথা, এমন অসংখ্য রোগ রয়েছে যা অপারেশন অথবা ওষুধের মাধ্যমে সারা অসম্ভব। এছাড়াও এমন অসংখ্য ব্যথা রয়েছে শারীরিক বা বিভিন্ন ধরনের রোগের কারণে যে ব্যথাগুলো হয়, সেগুলো বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ার ফলে বা অপারেশনও করেছে অনেক মানুষ, কিন্তু তার ব্যথা থেকে তার নিরাময় হয়নি। এমন অসংখ্য রোগী আমাদের কাছে আসে যারা বলে থাকে, যেমন তাদের 5 বছর, 10 বছর, 15 বছর, এমনকি 20 থেকে 30 বছর পর্যন্ত ব্যথা বা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভুগছে, যার কোনো সমাধান না পেয়ে লাস্ট চিকিৎসা হিসেবে আমাদের কাছে আসে। যার ফলে আমাদের কাছে এসে তাদের হতাশা, নিরাশা এবং তাদের যে দুঃখ কষ্ট, তাদের আর্তনাদগুলো আমাদের কাছে বলে, এমনকি বলে যে এই চিকিৎসাই মনে হয় আমাদের শেষ চিকিৎসা, কারণ আমরা সব ধরনের চিকিৎসা করেছি, কিন্তু এখন যদি এই চিকিৎসাতে ভালো না হয় তাহলে আমরা আর কোনো চিকিৎসাই করব না। আর কিছু কিছু আমরা রুগী পেয়েছি, তারা আমাদের কাছে এসে এতটাই কান্নায় ভেঙে পড়ে যে তারা সবসময় আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ, এই ব্যথা থেকে আমাদের মৃত্যু দিয়ে দাও, এটা অনেক উত্তম আমাদের জন্য। এই সকল রুগী যখন ভালো হয়ে চলে যায় তখন তাদের মনের অবস্থাটা কি হতে পারে? আমি যে চিকিৎসা পদ্ধতির কথা বলছি সেটা হলো ফিজিওথেরাপি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাবের হোসেন, ফিজিওথেরাপিস্ট। আজকে আপনাদেরকে এই ফিজিওথেরাপি সম্পর্কে বলবো যে ফিজিওথেরাপি কি, কোন কোন রোগের কারণে আপনারা ফিজিওথেরাপি নেবেন। এমন কিছু রোগ রয়েছে যেগুলো ফিজিওথেরাপি ছাড়া অন্য কোনো চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আপনারা অল্টারনেটিভ আর কোনো চিকিৎসাই নেই যেটাকে নিরাময় করতে পারে। ফিজিওথেরাপি হলো শারীরিক অক্ষমতা, এমনকি আঘাতজনিত ব্যথা বা বিভিন্ন ধরনের অক্ষমতাকে দূর করে আমাদের শরীরকে গতিশীল করা, কার্যকারিতা করা, এমনকি সুস্থতাকে আবার পুনরুদ্ধার করে ফিরিয়ে দেওয়ার চিকিৎসা পদ্ধতির নামই হলো ফিজিওথেরাপি। প্রথমে আমরা আলোচনা করব যে সকল রোগ ফিজিওথেরাপি ছাড়া অল্টারনেটিভ আর কোনো চিকিৎসাই নেই। এক নম্বরে হলো আমাদের ব্রেন অথবা স্পাইনাল কর্ড, মেরুদণ্ডের কিছু ডিজিজ রয়েছে যেগুলো ফিজিওথেরাপি ছাড়া অন্য কোনো চিকিৎসার মাধ্যমে ভালো করা অসম্ভব। যেমন আমাদের ব্রেন স্ট্রোকের ফলে আমাদের হাত পা প্যারালাইসিস হয়ে যায়, আর এই সকল রোগ ওষুধ কিংবা অপারেশন মাধ্যমে সেগুলো আগের অবস্থায় বা পুনর্বাসন করা অসম্ভব। তাই এটার একমাত্র চিকিৎসা হলো ফিজিওথেরাপি। আরেকটা রোগ হলো মাল্টিপল স্ক্লেরোসিস, পার্কিনসন ডিজিজ। এই সকল রোগ হলে আমাদের রুগীদের কন্ডিশন এতটাই খারাপ হয়ে যায়, যখন তারা দাঁড়িয়ে থাকে তখনও তারা এভাবে কাঁপতে থাকে। এই রোগে এখন কোনো বয়স ভেদ হচ্ছে না, অল্প বয়সের মানুষ থেকে শুরু করে যখন আমাদের বয়সটা মিড বয়স পার করে ফেলে, সে সকল মানুষগুলোতে এই রোগগুলো অধিকাংশ মানুষই এই রোগের ঝুঁকিতে রয়েছে। এই সকল রোগকে ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করাও অসম্ভব, তাই ফিজিওথেরাপির মাধ্যমে এই সকল রোগকে খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। আরেকটি রোগ রয়েছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের ডিজিজ, যেমন হলো জিবিএস ভাইরাস আক্রমণ করার ফলে আমাদের যে হাত পায়ের যে আমাদের পেরিফেরাল নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলোকে অকার্যকর করে দেয়। এটাকে আমরা বলে অটো ইমিউনো ডিজিজও বলে থাকি। আমাদের ইমিউনো সিস্টেম যখন ভুল করে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমগুলোতে আক্রমণ করে, তখন রোগীগুলা প্যারালাইসিস হয়ে যায় বা হাত পায়ে শক্তি পায় না। জিবিএস ভাইরাসের আক্রমণের ফলে ফিজিওথেরাপি একমাত্র ট্রিটমেন্ট রয়েছে যা আগের অবস্থায় তাদেরকে সেই 60 থেকে 80% পর্যন্ত ফেরানো সম্ভব। ব্রেনের আরেকটি রোগ রয়েছে, সেটা হলো সেরেব্রাল পালসি, যেটা আমাদের ব্রেনের পিছনের অংশে যেখানে আমরা খোপা বাঁধি সেই অংশটার নাম হলো সেরেব্রাম। সেই সেরেব্রামটার মধ্যে যখন আঘাতপ্রাপ্ত হয় বা ড্যামেজ হয়ে যায় তখন তার সেই কন্ডিশনটাকে আমরা বলি সেরেব্রাল পালসি। এটা অধিকাংশ হয়ে থাকে ছোট বাচ্চাদের। সেটা হতে পারে বাচ্চা যখন গর্ভকালীন পেটের ভিতরে থাকে তখন যে কোনো আঘাত কারণে হতে পারে, এছাড়াও যখন ডেলিভারির সময়কাল হতে পারে, অথবা ডেলিভারির পরে যে কোনো সময় যদি বাচ্চা আঘাত পায় তাহলে এই রোগটা হতে পারে। সেরেব্রাল পালসি যখন হয় তখন বাচ্চার হাত পা শুরু করে এমনকি তাদের ব্রেনের সমস্যা দেখা যায়। তখন সেই বাচ্চার কথা বলাতে প্রবলেম হতে পারে, হাত পা শক্ত হয়ে যেতে পারে, অথবা কিছু কিছু রোগীর ক্ষেত্রে হাত পা একদমই ছেড়ে দেয় বা দুর্বল হয়ে যায়। সেই সকল রোগীকে একমাত্র ফিজিওথেরাপি দ্বারাই আগের অবস্থায় ফেরানো সম্ভব।
আরেকটা সমস্যা হলো আমাদের স্পাইনাল কর্ডে, যেমন স্পাইনাল কর্ড ইনজুরি যেটাকে বলে থাকি, সেটা হতে পারে অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে, সেটা গাছ থেকে পড়ে যেয়ে হতে পারে। যে আমাদের মেরুদণ্ডের অসংখ্য এমন রোগী রয়েছে যে পড়ে ঘাড়ে ইনজুরি হয়েছে, তখন ঘাড়ের নিচ থেকে হাত পা পুরো শরীর প্যারালাইসিস হয়ে গেছে। আবার কিছু রোগী আছে যে আঘাত পাওয়ার কারণে আমাদের কোমরে আঘাত পেয়েছে, এর ফলে কোমরের নিচ থেকে পুরোটা প্যারালাইসিস হয়ে গেছে। এই সকল রোগীদেরকে যদি কমপ্লিটলি ইনজুরি হয়ে যায় তখন তো এটাকে ভালো করা অসম্ভব। যদি একটু ইনফরমেশন থাকে বা এটা ইনকমপ্লিট ইনজুরি হয়ে থাকে, তাহলে ফিজিওথেরাপির মাধ্যমে আবার তাদেরকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব। আমাদের মাসল, বোন, জয়েন্ট এবং সফট টিস্যুতে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, এগুলো অধিকাংশই ফিজিওথেরাপির মাধ্যমে ভালো হয়। বর্তমান যুগে আমাদের যে সকল কাজ করে থাকি আমরা, বেশিরভাগ কাজে সামনে যুগে কাজ করা হয়। এর ফলে আমাদের ব্যাক মাসেলগুলো যখন আমরা সামনে যুগে কাজ করি তখন সবসময় টান টান অবস্থায় থাকে। আর এই টান টান অবস্থায় থাকার কারণে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন যখন মেনটেন না হয়, তখন আমাদের ব্যাক মাসেলগুলো আস্তে আস্তে উইক হতে হতে এক পর্যায়ে এটা জমাট বেঁধে যায়, শক্ত হয়ে যায়। এর ফলে আমাদের অধিকাংশ রুগীদের বলে থাকে যে আমাদের ঘাড়ে ব্যথা, আমাদের কোমরে ব্যথা, পিঠে ব্যথা। এই সকল ধরনের রুগীদের মধ্যে অধিকাংশ রুগীরাই এই মাসেল টাইটনেস, উইকনেসের কারণেই ব্যথাগুলো করে থাকে। এই সকল সমস্যার সম্মুখীন যখন রুগীরা হয়, তখন রুগীরা অর্থোপেডিক ডাক্তার দেখায়, নিউরোলজিস্ট দেখায়, কিন্তু সেই অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়ার ফলেও তাদের রোগের কোনো ইমপ্রুভমেন্ট না হওয়ার কারণে তারা হতাশ হয়ে পড়ে। এর ফলে রুগীরা তাদের জীবন থেকে 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর এমন অসংখ্য সময় নষ্ট করে ফেলে এই ব্যথা নিয়ে। আমাদের কাছে এমন অসংখ্য রুগী আছে, তারা কান্নার জন্য কথাই বলতে পারে না, তাদের ব্যথার জন্য তারা সোজাই হতে পারে না, অনেকে বাঁকা হয়ে যায় ব্যথার জন্য। এই সমস্যাগুলো কোথায় ট্রিটমেন্ট নেবে এটা সঠিক জায়গা না জানার কারণেই এই সমস্যাগুলো তখন দিন দিন বাড়তেই থাকে। তো এই সমস্যাগুলোর সঠিক চিকিৎসা হলো ফিজিওথেরাপি। ওষুধ কিংবা অপারেশনের মাধ্যমে মাসেল উইকনেস বা মাসেল স্পাজম বা মাসেল টাইটনেস, যেটাকে আমরা শক্ত হয়ে যায় বলি, সেগুলো দূর করা অসম্ভব। ফিজিওথেরাপির মাধ্যমে স্ট্রেচিং, স্ট্রেনথেনিং এবং ইলেকট্রিক্যাল থেরাপির মাধ্যমে আমরা সেগুলো দূর করে থাকি খুব সহজেই। কিন্তু সঠিক চিকিৎসা না নেওয়ার কারণে এই সিম্পল রোগগুলো আমরা অধিকাংশ মানুষই অনেক দিন ধরে ভুগছি, কিন্তু তার সঠিক সমাধান পাচ্ছি না। আমাদের কোমর ব্যথার আরেকটা সমস্যা হলো ডিস্ক প্রলাপস, যেটাকে আমরা পিএলআইডি বলে থাকি মেডিকেলের ভাষায়। ডিস্ক প্রলাপস হওয়ার একটা কারণ হলো আমাদের মাসল যখন দুর্বল হয়ে যায়, মাসলটা যখন প্রথম দিকে দুর্বল থাকে, তখন যদি আমরা অল্প কিছুদিন ফিজিওথেরাপি নিই, তখন এই মাসেলগুলো স্ট্রং হয়ে যায়। আর ডিস্ক প্রলাপসের কারণে আমাদের কোমর থেকে ব্যথাটা নিচ পর্যন্ত চলে যায়। অনেকে আমরা বলি যে প্রথম দিকে আমাদের কোমরে ব্যথা করতো, তারপর আস্তে আস্তে সেটা নিচের দিকে কেন জানি ব্যথাটা শিফট হয়ে যাচ্ছে, এক পর্যায়ে আমাদের ভারবার হয়ে যাচ্ছে, অবশ অবশ হয়ে যাচ্ছে, এমনকি এক পর্যায়ে প্যারালাইসিস হয়ে যাচ্ছে। এটার একটা কারণ হলো ডিস্ক প্রলাপস। অনেকে আমরা সেটাকে বলে থাকি হাড় ক্ষয় হয়েছে বা হাড় বেড়ে গেছে, অথবা আমরা বলে থাকি যে হাড় থেকে ফ্লুইড বের হয়ে গেছে। আমাদের ব্যথা কোমর থেকে নিচে যাওয়ার আরেকটা কারণ হলো সাইটিকা পেন। পিছনের একদম সাইড দিয়ে যে নার্ভটা গেছে সেটার নাম হলো সাইটিক নার্ভ। এই নার্ভটা যদি পেরিফেরামিস মাসেল রয়েছে, যে মাসেলটা যদি ওই নার্ভটাকে চাপ দেয় বা বিভিন্ন ধরনের মাসেল স্পাজমের কারণে অথবা ডিস্ক প্রলাপসের কারণেও সেটা পরবর্তীতে সাইটিক নার্ভ পেনে রূপান্তরিত হতে পারে। আর সাইটিক পেনের রোগী এখন বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে বাংলাদেশে। আমরা যখন পিছনে মানি ব্যাগ রাখি, তখন এই মানি ব্যাগের চাপ পড়তে পড়তে এক সময় আমাদের সেই নার্ভটা চাপ পড়ে, এমনকি সেটা আস্তে আস্তে পাশের মাসলগুলো টাইট হওয়ার কারণে আমাদের সেই সাইটিক পেন দেখা যায়। এই পিএলআইডি অথবা সাইটিক পেন, এগুলোর একমাত্র ট্রিটমেন্ট হলো ফিজিওথেরাপি, যার মাধ্যমে আপনার ব্যথা সম্পূর্ণভাবে দূর করা সম্ভব। এছাড়াও ঘাড় ব্যথার কথা যদি আমরা খুব ডিটেলসে বলতে চাই, ঘাড় ব্যথার একটা তো বলেছি আমরা যে মাসেল যখন উইকনেস বা টাইট হয়ে যায় এই জন্য হয়। আরেকটা ব্যথা হয় হলো আমাদের যখন পিসিআইডি বলে থাকি, যেটা বলা হয় আমাদের ঘাড়ের যে মেরুদণ্ডের ডিস্ক রয়েছে সেটা যদি প্রলাপস হয়, সে কারণে আমাদের ব্যথা কি হয়, ঘাড় থেকে আস্তে আস্তে হাতের দিকে নামতে থাকে। তখন হাত সেম পায়ের মতনই হাত অবশ অবশ হয়ে যায়, ভারবার হয়ে যায়, এমনকি হাতে শক্তি পাওয়া যায় না। একদম পাতলা কোনো জিনিস যদি আমরা নিতে যাই, সেটাও যেন যে হাত থেকে পড়ে যাচ্ছে, এমনকি অনেকে পড়ে যায়। তো এটার মূল কারণ হলো আমাদের ঘাড়ের ডিস্ক প্রলাপস। এটার জন্য আমরা অর্থোপেডিক দেখাবো,
আমরা এমআরআই করার পরে আমরা এই রোগটা অধিকাংশ মানুষ বুঝতে পারে। এই রোগটাকে দূর করে আবার পুনর্বাসন করার জন্য একমাত্র চিকিৎসা হলো ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির জন্য বাংলাদেশে অসংখ্য রোগী ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, অসংখ্য ধরনের শরীরের বিভিন্ন অঙ্গ ব্যথা থেকে ভালো হয়ে স্বাভাবিক জীবনে ফিরছে একমাত্র ফিজিওথেরাপির জন্য। এছাড়াও আমাদের অনেকের শোল্ডার ব্যথা, যেটাকে আমরা কাঁধ ব্যথা বলে থাকি, সেটা হলো শোল্ডারে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। যেমন একটা রোগ হলো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যেটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলে থাকি, বা শোল্ডারের আর্থ্রাইটিসও বলতে পারেন। সেটা হলে আমাদের শোল্ডার লিমিটেশন মুভমেন্ট হয়ে যাবে, যেমন আমরা হাত উপর দিকে উঠাতে পারবো না, ব্যথা করবে, পিছনে নিতে পারবো না, ব্যথা করবে, এমনকি যারা মহিলারা রয়েছে তারা চুল বাঁধতে পারবে না, ব্যথা করবে। এই রোগটা অধিকাংশ মহিলাদের হয়ে থাকে। কারণ হলো মহিলারা হাতের কাজ বেশি করে থাকে, সামনে ঝুঁকিয়ে হাতের কাজ বেশি করে। এ কারণে মহিলাদের ঘাড় ব্যথা, এই শোল্ডার কাঁধ ব্যথা অধিকাংশ মহিলাদের হয়ে থাকে। ব্যথাগুলো প্রথম দিকে এই ঘাড় ব্যথা, কাঁধ ব্যথা, আমাদের প্রত্যেকটা জয়েন্টে যে ব্যথাগুলো আস্তে আস্তে এটা নর্মালভাবে শুরু হয়, কিন্তু এক পর্যায়ে যে এত তীব্র আকার ধারণ করে, যেটার ফলে আমাদের অধিকাংশ রোগীরা ঘুমাতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, বিভিন্ন ধরনের সমস্যায় ভোগে। তাই এই ধরনের সমস্যা শুরু থেকে আপনারা চিকিৎসা নেবেন। আর ফিজিওথেরাপি যখন আপনারা নেবেন তখন এই সমস্যাগুলো শুরু থেকে এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যেতে পারে, অনেকগুলো 3 দিনে ভালো হয়ে যাচ্ছে, 2 সপ্তাহ লাগতে পারে। এটাকে যখন আপনারা আস্তে আস্তে বাড়তে দেবেন সেই সমস্যাগুলোকে, তখন এটাকে এক পর্যায়ে 1 মাস, 2 মাস, 3 মাসও ফিজিওথেরাপি নিতে হতে পারে। তাই শুরু থেকে ট্রিটমেন্ট দেবেন, তাহলে খুব সহজেই এই ব্যথাগুলো দূর করা সম্ভব। এছাড়া আমাদের লাংসের বিভিন্ন সমস্যার কারণে ফিজিওথেরাপি নিতে হতে পারে। যেমন হলো লাংসের কফ জমলে, অথবা লাংসের বিভিন্ন ধরনের রোগের কারণে আমাদের শ্বাসকষ্ট দেখা দেয়। ব্রেথিনিং যদি আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, তাহলে আমাদের ব্রেথিনিং এক্সারসাইজ রয়েছে, যেটা ফিজিওথেরাপিস্ট দিয়ে থাকে। তারপর আমাদের হার্টের বিভিন্ন ধরনের রোগের কারণে আমাদের ফিজিওথেরাপি দিতে হতে পারে। যেমন হার্ট অ্যাটাকের কারণে আমাদের হার্ট দুর্বল হয়ে যায়, আমাদের হাত পা দুর্বল হয়ে যায়, এই কারণে আমাদের ফিজিওথেরাপি দিতে হতে পারে। আরেকটি বড় রোগ হলো আমাদের আর্থ্রাইটিস অথবা বাত ব্যথা। আর্থ্রাইটিসের মধ্যে যেমন অস্টিও আর্থ্রাইটিস রয়েছে, সেটা বেশিরভাগ হয়ে থাকে নি জয়েন্টে, আমাদের হাঁটুতে। আর হাঁটুতে যখন আর্থ্রাইটিস হয় তখন অধিকাংশ মানুষ হাঁটতে পারে না, হাঁটু ভাঁজ করতে পারে না, নামাজে সেজদাতে যেতে পারে না। তো এই সমস্যাটা একটা কমন সমস্যা। আর এটার জন্য বিভিন্ন ধরনের ওষুধ, ক্যালসিয়াম খাওয়ার ফলে আমাদের এই ব্যথাগুলো সাময়িকের জন্য ব্যথা গেলেও কিন্তু একদম রিমুভ হচ্ছে না, এমনকি একদম সেটা দূর হচ্ছে না। এর জন্য ফিজিওথেরাপি নেওয়ার মাধ্যমে আমাদের সেই জয়েন্টের যে স্টিফনেসগুলো রয়েছে, যে শক্ত রয়েছে, মাসেলগুলো টাইট রয়েছে, সেগুলো আস্তে আস্তে দূর হবে, এবং কি অস্টিও আর্থ্রাইটিস খুব সহজেই ফিজিওথেরাপির মাধ্যমে দূর করা সম্ভব। রিউমেটয়েড আর্থ্রাইটিস রয়েছে, যেগুলো আমাদের ছোটো ছোটো জয়েন্টের উপর আমাদের ইমিউনি সিস্টেম ভুল করে আক্রমণ করার কারণে হয়ে থাকে, যার ফলে আমাদের সেই ছোটো ছোটো জয়েন্টগুলো ফুলে যায়। তাছাড়াও আমাদের আরও অসংখ্য জয়েন্টে সেগুলো আক্রমণ করে, হাতের জয়েন্টে, পায়ের জয়েন্টে। তো এটার কারণেও ফুলে যায়, তারপরে ব্যথাগুলো, সেই ব্যথাগুলো অনেক তীব্র হয়ে থাকে। তাই ফিজিওথেরাপির মাধ্যমে এই ব্যথাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। আরও অসংখ্য ধরনের সমস্যা রয়েছে যার সমাধান ফিজিওথেরাপি, কিন্তু একটা ভিডিওতে আসলে এত কিছু বলা সম্ভব না। তারপরেও আমি চেষ্টা করেছি সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে আমি খুব ডিটেলসলি আলোচনা করব আজকে, যেহেতু সবগুলা রোগ নিয়ে আলোচনা করতে হয়েছে ফিজিওথেরাপি সম্পর্কে। তাই অন্য ভিডিওগুলোতে আমি পার্ট পার্ট করে প্রত্যেকটা রোগ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ। আরও ডিটেলসে আপনারা বুঝতে পারবেন এই রোগগুলো কেন হয়, এই রোগগুলো যেন না হয় সেই জন্য প্রিভেনশন বা প্রতিরোধ ব্যবস্থা কি রয়েছে, এবং যদি হয়ে যায় প্রথমে কি চিকিৎসা করতে হবে, এবং আগের অবস্থায় ফিরানোর জন্য, আপনাকে আবার সুস্থ করার জন্য ফিজিওথেরাপি নিতে হবে, কি কি ফিজিওথেরাপির মাধ্যমে আপনি ভালো হতে পারেন, সবগুলো ডিটেলসে আমরা আলোচনা করব অন্য ভিডিওগুলোতে। তাহলে আজকে এ পর্যন্তই থাকুক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।